নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রাশিয়া এই মুহূর্তে বলে দিয়েছে আর 1 এপ্রিল থেকে তেল বিক্রি করবে না, এবং তেল বিক্রি যদি না করে তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে রাশিয়া কোন জায়গায় ঠিক দাঁড়াবে। এই মুহূর্তে ভারতবর্ষ তো সম্পূর্ণভাবে রাশিয়ার ওপরেই নির্ভরশীল, এবং রাশিয়ার ওপরে যে তেল কেনার ক্ষেত্রে নির্ভরশীল ভারতবর্ষ, সেটা কেন হয়েছে? এই মুহূর্তে আমেরিকা পারমিশন দিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে সম্পূর্ণ ট্রেড ডিলটা যখন হয়েছিল ভারতবর্ষের সঙ্গে আমেরিকা, তখন সম্পূর্ণ ভারতবর্ষকে ট্রেড ডিলে আমেরিকা এটা নির্দেশ করে দিয়েছিল যে রাশিয়ার থেকে তেল কেনা যাবে না, এবং আমেরিকা যে সমস্ত দেশকে ঠিক করবে সেই সমস্ত দেশের কাছ থেকেই শুধুমাত্র তেল কেনা যাবে। তো সেটাই যদি হয় তাহলে এই মুহূর্তে রাশিয়ার থেকে আমরা কিভাবে তেল কিনছি সেটা আপনাদেরকে আগেই জানিয়েছি যে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আমেরিকা 30 দিনের জন্য ভারতবর্ষকে পারমিশন দিয়েছে যে তোমরা তেল কিনতে পারো আগামী 30 দিনের জন্য। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে জায়গাটা বারংবার একদম উত্থাপিত হচ্ছে যে যদি রাশিয়ার থেকে আমরা তেল কিনতে না পারি 1 এপ্রিলের পরবর্তী সময়, তাহলে আমরা কার থেকে তেল কিনবো? ইরান তো এই মুহূর্তে আমাদেরকে তেল বিক্রি করবে না। কারণটা আপনারা সবাই জানেন যে ইসরায়েলের সঙ্গে একদম রীতিমতন দহরম মহরম, অত্যন্ত ভালো বন্ধুত্ব, সেটা করতে গিয়ে কোথাও ভারতবর্ষের যে এই মুহূর্তে বিদেশ নীতি, সেটা ইরানের সঙ্গে আর বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নেই, এবং সেখান থেকে ইরান এই মুহূর্তে ভারতবর্ষকে তেল বিক্রি করলেও ভারতবর্ষ কিনতে পারবে কিনা সেটা ঠিক করছে আমেরিকা, এবং আমেরিকা এখন কখনো কোনো মতেই চাইবে না যে ভারতবর্ষ ইরানের থেকে তেল কিনুক। তো সেই জায়গাটা যেমন রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে রাশিয়ার থেকে তেল কেনা, এবং রাশিয়া যদি পরবর্তীতে তেল না বিক্রি করে 1 এপ্রিলের পরবর্তী সময়, তাহলে ভারতবর্ষের এই মুহূর্তে জ্বালানি সংকটটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে আপনারা বুঝতে পারছেন। এই মুহূর্তে অলরেডি ভারতবর্ষের সেন্ট্রাল মিনিস্টার পেট্রোলিয়াম মিনিস্ট্রির পক্ষ থেকে একটা সাবসিডি দেওয়া হয়েছে, অর্থাৎ আভ্যন্তরীণ শুল্ক দেওয়া হয়েছে। যদিও তাতে আমার আপনার তেল কেনার ক্ষেত্রে যে ছাড় সেটা আমরা পাবো না, সেটাতে পেট্রোল পাম্পের মালিকের কিছুটা লাভ হতে পারে, এইটা হচ্ছে মূল বিষয়। আমি আপনি কোনো ধরনের কোনো ছাড় পাবো না। তো সেই জায়গায় একটা ক্রুড অয়েলের দাম যেহেতু বেড়ে গিয়েছে, আগে ব্যারেল প্রতি ক্রুড অয়েলের দাম ছিল $70 থেকে $75, এখন সেটা $115 ছাড়িয়ে গিয়েছে। সেইখান থেকে ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করেছে যে একটা তারা ছাড় দেবে, আভ্যন্তরীণ শুল্ক দেবে। কিন্তু সেই শুল্কটা আমার আপনার তো পকেটে কোথাও গিয়ে বাঁচাবে না, কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে পেট্রোলের দাম 1 এপ্রিলের পর কি বাড়তে চলেছে, এই জায়গাটা কিন্তু আরো একবার ভাবতে হচ্ছেই। তার কারণ রাশিয়া আমাদের সম্পূর্ণ এখন এতদিন ধরে যুদ্ধকালীন পরিস্থিতিতে তেল দিয়ে সাহায্য করছিল বলেই কিন্তু আমরা সম্পূর্ণভাবে রাশিয়ার থেকে তেল নিয়ে চলতে পারছিলাম, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং রাশিয়ার তেলটা ছাড়া এই মুহূর্তে ভারতবর্ষের কাছে তেল দেওয়ার মতনও আর কেউ নেই। তো সেইখানে দাঁড়িয়ে ভারতবর্ষ এই মুহূর্তে কার কাছ থেকে তেল কিনে পরবর্তী সংস্থান করবে, এর কোনো উত্তর আছে কি আমরা জানি না। তবে একটা আরটিআই এর উত্তর আমরা পেয়েছিলাম সামনে। আরটিআই বলতে রাইট টু ইনফরমেশন, সেই যে অ্যাক্ট অনুযায়ী আরটিআই করা হয়েছিল, ভারতবর্ষের কাছে আর ঠিক কত দিনের তেল, কত দিনের পেট্রোল জমা করা আছে সেই বিষয়টা সম্পর্কে হরদীপ পুরীর যে মিনিস্ট্রি, অর্থাৎ পেট্রোলিয়াম মিনিস্ট্রি, তারা কি উত্তর দিয়েছে আপনারা জানেন নিশ্চয়ই। আপনাদের জানিয়েছিলাম প্রায় 4 দিন আগে হরদীপ পুরীর মিনিস্ট্রি জানিয়েছিল আর 9.5 দিনের মতন তেল ভারতবর্ষে মজুত রয়েছে। এখন যেটা প্রায় আর 5 দিন মতন তেল মজুত রয়েছে। তো 5 দিন, আর এদিকে রাশিয়ার থেকে আমরা তেল কিনতে পারবো আগামী 1 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ 3 দিন দাঁড়িয়ে আছে। সেই জায়গা থেকে এই মুহূর্তে ভারতবর্ষ পরবর্তীতে তেলের সংস্থান যদি করতে না পারে, তাহলে অবশ্যই লিটার পিছু তেলের যে একটা বৃদ্ধি হবেই, সেটা কোনোভাবেই কিন্তু আটকানো যাবে না। যতই 5 রাজ্য নিয়ে ভোটের চিন্তা করুন না কেন মোদী সরকার, আপনারা জানেন যে একটা লকডাউন ঘোষণা করার পর্যন্ত কথা হয়েছিল, যেহেতু জ্বালানি এই মুহূর্তে অত্যন্ত সংকটে রয়েছে। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে অবশ্যই কিন্তু একটা তেলের চাপ তৈরি হবে, এবং অবশ্যই তেলের চাপ তৈরি হলে এন্ড ইউজার যারা, অর্থাৎ যারা বাসের জন্য তেল ভরেন কিংবা লরির জন্য তেল ভরেন, তারা যেমন এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন, এবং সরাসরি যারা আপনারা বাইক চালান বা গাড়ি চালান তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন, এবং সাধারণ মানুষ যারা বাসে বা বিভিন্ন পাবলিক ভেহিকেলে চড়ে যান, তাদের বাস ভাড়া যেটা বা গাড়ি ভাড়া, সেটাতে অবশ্যই কিন্তু দাম বৃদ্ধি হবে। এবং তাই জন্যই কি দেশের প্রধানমন্ত্রী
পর পর লোকসভা এবং রাজ্যসভায় যে কথাটা বলেছেন যে কোভিড মহামারীর মতন আমাদেরকে এটার সঙ্গে লড়াই করতে হবে, সেই জায়গাটা আরো একবার সাধারণ মানুষের সামনে গিয়ে বলছেন। অর্থাৎ উত্তরপ্রদেশে তিনি একটি সভা করতে গিয়েছিলেন গতকাল, সেখানে গিয়ে দেশের প্রধানমন্ত্রী ঠিক একই কথা বলেছেন, যে কথাটা তিনি দাঁড়িয়ে বলেছিলেন লোকসভায়, যে কথাটা তিনি দাঁড়িয়ে বলেছিলেন রাজ্যসভায়, এবং দেশের মানুষকে সরাসরি এই মুহূর্তে একটা বলে দেওয়া যে এই যে সময়টা, এই যে মৌসমটা, সেটা অলরেডি বিগড় চুকা হ্যায় এবং আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে, আপনাদেরকে এই মুহূর্তে কোথাও গিয়ে সাহায্য করতে হবে সরকারকে। এই জায়গাটা কেন দেশের প্রধানমন্ত্রী বারংবার পয়েন্ট আউট করছেন, এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য হয়ে দাঁড়াচ্ছে। আপনারা শুনুন দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য। এবং অবশ্যই রাশিয়া যদি তেল দেওয়া বন্ধ করে দেয় ভারতবর্ষকে, তাহলে ভারতবর্ষের পক্ষে যে তেল সংস্থান করাটা অতটা সহজ হবে না এই মুহূর্তে। হরমুজ প্রণালী যখন একটার পর একটা জাহাজ বন্ধ করে রেখেছে, ইরান আমাদের কোনো জাহাজ আসতে দিচ্ছে না, সেই জায়গাটা যে অতটা সহজ হবে না। জ্বালানিটাকে একদম ভারতবর্ষে নিয়ে আসা, রিজার্ভ করে রাখা এবং সম্পূর্ণ প্রক্রিয়াটা স্টেবল রাখা, সেটারই কোথাও কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। অন্তত তিনি জানেন যে মানুষকে সম্পূর্ণভাবে এটার জন্য প্রস্তুত করে রাখতে হবে, তার কারণ মানুষ এর দ্বারা পরবর্তীতে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেনি। এবং যেভাবে একটা প্যানিক তৈরি হয়েছে মানুষের মধ্যে যে পেট্রোল পাওয়া যাবে না, কোথাও আমরা দেখতে পেয়েছি একদম গুজরাটের মতন জায়গায় কিংবা মধ্যপ্রদেশের মতন জায়গায় একটার পর একটা পেট্রোল পাম্প ভরে গিয়েছে, একদম মানুষজন তাদের বাইকটা নিয়ে গিয়ে, তাদের গাড়িটা নিয়ে গিয়ে পর পর ফুল ট্যাঙ্কি তেল ভরাচ্ছেন। সেই যে জায়গাটা তৈরি হচ্ছে, সেটা কি শুধুমাত্রই প্যানিক নাকি আদপেই তার কোনো ভিত্তি রয়েছে? আপনারা দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। युद्ध चल रहा है, इससे पैदा हुए संकट का सामना कैसे करना है, इसके बारे में मैंने संसद में भी विस्तार से बताया है। मेरी कल देश के सभी मुख्यमंत्रियों से भी लंबी चर्चा हुई है और बड़ी सकारात्मक चर्चा हुई है। मैं आज आप सभी जनता जनार्दन से फिर कहूंगा, मैं देशवासियों से फिर से कहूंगा, हमें शांत मन से, धैर्य के साथ, एकजुटता के साथ, मिलजुल करके इस संकट का सामना करना है। ये पूरे विश्व में परेशानी पैदा करने वाला संकट है। हमें अपने देश की सबसे ज्यादा चिंता करने है और यही हम भारतीयों की सबसे बड़ी ताकत है। मैं यूपी के, देश के सभी राजनीतिक दलों से भी आग्रहपूर्वक कहना चाहता हूं, विनती पूर्वक कहना चाहता हूं, इस प्रकार के संकट में ऐसी बातें करने से बचें जो देश के लिए नुकसानदायक है, जो भारतीयों के हक में है, जो भारत के हित में है, वही भारत सरकार की नीति और रणनीति है। राजनीति के लिए गलत बयानबाजी करने वाले राजनीतिक बहस में तो कुछ नंबर पा लेंगे, लेकिन देश को नुकसान पहुंचाने वाली हरकतों को देश की जनता कभी माफ नहीं करती। कोरोना के महासंकट के दौरान भी कुछ लोगों ने अफवाहें फैलाई, वैक्सीन को लेकर झूठ बोले ताकि सरकार का काम मुश्किल हो, देश को नुकसान हो। परिणाम क्या हुआ? जनता ने चुनावों के दौरान ऐसी राजनीति को नकार दिया, ठुकरा दिया। मुझे पूरा भरोसा है कि देश के सभी राजनीतिक दल भी इससे सबक सीखेंगे और देश के एकजुट प्रयासों को वो बल देंगे, ताकत देंगे।